প্রিয় ঢাবি খ প্রত্যাশীরা, আমাদের নিয়মিত আয়োজন ঢাবি খ ইউনিটের জিকে প্রশ্ন সমাধানের আজকের এপিসোডে তোমাকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা আলোচনা করব 2020-21 সেশনের যে জিকে প্রশ্নটা এসেছিল সেটা, এবং আমরা দেখব এই প্রশ্নগুলো লেজ ধরে আর কি কি প্রশ্ন এবার আসতে পারে। তো আসো, আমাদের প্রথম যে প্রশ্নটা সেটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যে আদালতকে কোর্ট অফ রেকর্ড বলা হয়। সো এখানে আমরা দেখতে পাচ্ছি অপশনে আছে কি সুপ্রিম কোর্ট, হাই কোর্ট, জজ কোর্ট, ম্যাজিস্ট্রেট কোর্ট। দেখো, কোর্ট অফ রেকর্ড মানে কি একটা ইম্পর্টেন্ট। সো তুমি কিন্তু এখানে আগেই দুইটা কে এক্সক্লুড করে দিতে পারো, জজ কোর্ট, ম্যাজিস্ট্রেট কোর্ট, যেগুলো কি জেলা লেভেলের বা আরো নিচু লেভেলের কোর্টগুলো। এখানে আমাদের অপশন আছে দুইটা হইতে পারে, একটা কি সুপ্রিম কোর্ট, একটা কি হাই কোর্ট। সো আমরা সবাই জানি আমাদের সংবিধানে বলা আছে সুপ্রিম কোর্টকে বলা হয় কোর্ট অফ রেকর্ড। সুপ্রিম কোর্টকে শুধু কোর্ট অফ রেকর্ডই না, এখানে কি আরেকটা জিনিস বলা হয়, সেটা কি সংবিধানের অভিভাবক। সংবিধানের অভিভাবক এবং ব্যাখ্যাকারক, এই দুইটা জিনিস, ঠিক আছে। সো সুপ্রিম কোর্টে যদি কোনো কিছু আসে এক্সট্রা, এই জিনিসগুলো আসতে পারে। সো তুমি যখন সমাধান করবা কোনো প্রশ্ন যে আদালতকে কোর্ট অফ রেকর্ড বলা হয়, তখন কিন্তু তুমি এই কোয়েশ্চেনগুলো এক্সট্রা জেনে রাখবে। ওকে, এভাবে সলভ করলে তুমি কিন্তু তোমার অন্যান্য যে প্রশ্নগুলো আসবে সেগুলো অ্যান্সার করতে পারবে খুব ইজিলি। আসো, পরবর্তী প্রশ্নে আমরা যাই। সেটা হচ্ছে পৃথিবী সূর্যের কততম গ্রহ। ঠিক আছে, পৃথিবী সূর্যের কততম গ্রহ আর কি, মানে কততম নিকটতম গ্রহ। সো এখানে একটু ভুল হয়ে গিয়েছে একটা জিনিস। ওকে, সো দেখো, আমরা ছোটবেলা থেকে যখন মুখস্থ করেছি, দেখো সৌরজগৎটা এখানে কি ছিল, সূর্য, ধরো এটা সূর্য, ঠিক আছে। সো প্রথম এখানে আমরা দেখেছি কি, এখানে যেটা আছে সেটা কি বুধ। এভাবে মুখস্থ করো নাই তোমরা, বুধ। তারপর হচ্ছে আমাদের সেকেন্ড যেটা আছে সেটা কি শুক্র। তারপরটা কি, তারপরটাই হচ্ছে কি পৃথিবী। ঠিক আছে। সো পৃথিবী কততম হয়, অবশ্যই তৃতীয়তম। ওকে, সো আমি সাজেস্ট করবো তোমাদেরকে, তোমরা হচ্ছে সিরিয়ালি একদম সবগুলো মুখস্থ করে ফেলবে, বুধ, শুক্র, পৃথিবী, এরপর সিরিয়ালি একদম নেপচুন, প্লেটো যতগুলো আছে সবগুলো একদম পড়ে ফেলবা। ঠিক আছে। ওকে, এরপর আসার সামনের দিকে যাই আমরা। রংপুরে কোন ক্ষুদ্র নৃগোষ্ঠী বসবাস করে? এখানে অপশন দেখো, রাজবংশী, মাহাতো, বম, মুন্ডা। ওকে, সো আমরা যদি ক্ষুদ্র নৃগোষ্ঠী, তোমরা এর আগে যারা আমাদের কোশ্চেন গুলো সলভ করেছো, আমাদের কোশ্চেন সলভে দেখেছো, আমরা কিন্তু ক্ষুদ্র নৃগোষ্ঠী থেকে সবগুলো টপিক খুব ভালো মতো পড়ে এসেছে, যা যা এসেছে একটা করে। আজকে আমরা একটু আলোচনা করবো আসলে কে কোথায় বসবাস করে, এই ধরনের কিছু জিনিসপত্র। দেখো, আমরা জানি কিছু আদিবাসী যেমন ধরো যে সাঁওতাল, তারপর হচ্ছে রাজবংশী, তারপর হচ্ছে ওরাও, এরা সমতলে বসবাস করে। এরা কোথায় বসবাস করে? সমতলে। মানে কি, এরা হচ্ছে পাহাড়ি অঞ্চলে বসবাস করছে না। ঠিক আছে, এরা কোথায় বসবাস করে? সমতলে, সমতল অঞ্চলে। এই সমতল অঞ্চলগুলোর মধ্যে কি কি আছে? রংপুর, রাজশাহী, রাজশাহী। ওকে, সো এখানে দেখো বলেছি কি, রংপুরে কোন ক্ষুদ্র নৃগোষ্ঠী বসবাস করে। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, রাজবংশীর অপশনে আছে, এটাই হবে, বাকিগুলো কি হবে না। ওকে, আরো অন্যান্য যেগুলো আছে তোমার ধরো যে খাসিয়ারা, তারপর হচ্ছে গারোরা, তারা ময়মনসিংহ অঞ্চলে বসবাস করে। তারপর ধরো যে মণিপুরি, পাত্র, এরা বসবাস করে সিলেট অঞ্চলে। তো এই জিনিসগুলো আমরা ডিটেলসে আলাদা কোনো একটা ক্লাসে পড়াবো, অথবা তোমরা যারা ঢাবি খতে পরীক্ষা দিবা, আমাদের যে সামনে বি ইউনিটের যে কোর্সটা লঞ্চ হতে যাচ্ছে, সেখানেও কিন্তু আমরা এগুলো পড়াবো। তোমরা যদি বি ইউনিটে কোর্স করে থাকো, আমাদের ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে, তাহলে তোমরা আমাদের কোর্সে ভর্তি হতে পারো। ডিটেলস তোমরা পেয়ে যাবে আমাদের পেজে অথবা ওয়েবসাইটে। ওকে, তাহলে আসো সামনের দিকে যাই আমরা। এখানে দেখো, নিচের কোন পত্রিকাটি 1971 সালে বাংলাদেশের মুক্তাঞ্চল থেকে প্রকাশিত হয়? মুক্তাঞ্চল বলতে আমাদের দেশে কিছু অঞ্চল ছিল যেগুলো আসলে পাকিস্তানে দখল করতে পারে নাই, এরকম। মুক্তাঞ্চল থেকে কি প্রকাশিত হতো? জয় বাংলা নামে একটা পত্রিকা। এটা ছিল একটা সাপ্তাহিক পত্রিকা, এটা প্রতি সপ্তাহে ধরো যে সব ডিটেলস পাঠাতো। ঠিক আছে, সাপ্তাহিক পত্রিকা। আর আব্দুল মান্নান ছিল এটার প্রধান সম্পাদক, আব্দুল মান্নান।
প্রধান সম্পাদক বা সম্পাদক মন্ডলীদের মধ্যে যিনি প্রধান ছিলেন, বা পরিচালকও বলে অনেক সময়। ওকে, ঠিক আছে। এরপর আমরা সামনে যাই। এখানে দেখো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠায় যার অবদান ছিল গুরুত্বপূর্ণ। ওকে, আমাদের অপশনস আছে কি কি? ধীরেন্দ্রনাথ দত্ত, মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ, আবুল হাশিম, নওয়াব আলী চৌধুরী। ওকে, সো ধীরেন্দ্রনাথ দত্ত নিয়ে আমরা কি জানি? তিনি কি? তিনি হচ্ছে পূর্ব পাকিস্তানের তৎকালীন যে কনস্টিটিউট অ্যাসেম্বলি বা হচ্ছে তোমার প্রাদেশিক পরিষদ ছিল, ঠিক আছে, সেখানে তিনি কিন্তু বাংলাকে রাষ্ট্রভাষা করার জন্য প্রথম দাবি তুলেছিলেন। তিনি কুমিল্লার মানুষ। সো ধীরেন্দ্রনাথ দত্ত এখানে হচ্ছে না, আকরাম খানও না। আব্দুল হাশিম ছিল তোমার আওয়ামী লীগের একদম প্রতিষ্ঠাকারী সদস্য। নওয়াব আলী চৌধুরী, তিনি ছিলেন টাঙ্গাইলের বর্তমান ধনবাড়ি এবং তৎকালীন মধুপুরের, ঠিক আছে, তৎকালীন কি মধুপুরের, ধনবাড়ি তৎকালীন কি মধুপুর, ঠিক আছে, তৎকালীন মধুপুরের জমিদার। ওকে, সো তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। আর তিনি কিন্তু তৎকালীন যে আমাদের প্রথম অবিভক্ত বাংলা যে একটা সরকার ব্যবস্থা হয়েছিল, ঠিক আছে, সো সেইখানে তিনি কিন্তু প্রথম শিক্ষামন্ত্রী, অবিভক্ত বাংলার প্রথম শিক্ষামন্ত্রী ছিল, অবিভক্ত বাংলার প্রথম শিক্ষামন্ত্রী। তোমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসবা, তোমরা একটা সিনেট ভবন পাবো নামে, তোমরা যারা চান্স পাবে, তোমরা কিন্তু এই সিনেট ভবনে নানান বিভিন্ন ফাংশন বা বিভিন্ন অনুষ্ঠানে যাবে। তো সেইখানে গিয়ে কিন্তু তুমি দেখতে পাবা নওয়াব আলী সিনেট ভবন। সো ওনার নামে কি? তার নামে একটা সিনেট ভবন আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তার নামে সিনেট ভবনও আছে। ওকে, তাহলে আসো আমরা একটু সামনের দিকে যাই। আচ্ছা, তার আগে একটা জিনিস কি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টপিকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমার জন্য। একটা আলাদা টপিকই আছে, এই টপিকটা আমরা ইনশাআল্লাহ ডিটেলসে পড়াবো সামনে। ওকে, তারপর আসো আমরা সামনে যাই। এখানে যে প্রশ্নটা আছে যে বাংলাদেশের সংবিধানে যে ভাগে মৌলিক অধিকার নিয়ে কথা বলা আছে। ওকে, আমাদের সংবিধানের মোটামুটি যে থার্ড যে পার্টটা, ওকে, আমরা সবাই জানি কয়টা অধ্যায় আছে? 11টা ভাগ আছে টোটাল। 11টা ভাগের মধ্যে যে থার্ড ভাগটা, সেখানে কিন্তু মৌলিক অধিকার নিয়ে কথা বলা হয়েছে। 11টা ভাগ আছে, 153টা অনুচ্ছেদ আছে, ঠিক আছে, 7টা তফসিল আছে, 17বার সংশোধনী হয়েছিল, 4টা মূলনীতি আছে। এগুলো কিন্তু আগেও পড়িয়ে এসেছি, তোমরা যারা আবার ভুলে গিয়েছো এই নোটগুলো একটু করে নিতে পারো, ঠিক আছে। তারপরে আমাদের আরেকটা জিনিস জানতে হবে এখান থেকে, এটা কিন্তু আগে দেখিয়ে এসেছে যে এই যে আমাদের থার্ড ভাগটা, এই থার্ড ভাগের টোটাল 18টা অনুচ্ছেদ আছে আমাদের মৌলিক অধিকার নিয়ে। 18টি অনুচ্ছেদ আছে টোটাল, ঠিক আছে। তারপর আসলে আমরা সামনে যাই। এখানে আছে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে লন্ডনে প্রতিষ্ঠিত বাংলাদেশ দূতাবাসের হাই কমিশনার কে ছিলেন? আচ্ছা, দূতাবাসটা কি আসলে? দূতাবাসটা হচ্ছে ইংলিশে বলে এমবাসি। সো এটা হচ্ছে কি একটা দেশের তোমার মানে কূটনৈতিক যে অফিসটা অন্য একটা দেশে। ওকে, আর হাই কমিশনার তোমরা একটা জিনিস বলতে পারো যে হাই কমিশনার আর কূটনীতিক এই দুটার মধ্যে পার্থক্য কি? আসলে হাই কমিশনার বলা হয় যারা তোমার কমনওয়েলথ ভুক্ত দেশ, ঠিক আছে। কমনওয়েলথ ভুক্ত দেশ মানে কি? যেসব দেশ আগে ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে ছিল, সেই সব দেশে যারা কূটনীতিবিদ তাদেরকে বলা হয় হাই কমিশনার। ওকে, সো এখানে আর অন্যান্য দেশের যারা তাদেরকে বলা হয় কূটনীতিবিদ বা তোমার অ্যাম্বাসেডর। ওকে, সো এখানে দেখো অপশন আছে কি এম হোসেন আলী, আবু সাইদ চৌধুরী, এস এ করিম, এ আর সিদ্দিকী। সো এখানে তোমার এই দুটো নামের সাথে একটু প্যাচ লাগতে পারে, কারণ এরাই কিন্তু কূটনীতিবিদ ছিল, ঠিক আছে, মেইনলি মুক্তিযুদ্ধের টাইমে। সো আবু সাইদ চৌধুরী ছিলেন হচ্ছে কি ওই টাইমে লন্ডনের তোমার হাই কমিশনার। এম হোসেন আলী নামটাও কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ, তিনি হচ্ছে প্রথম বিদেশি মিশনে পতাকা উত্তোলনকারী, প্রথম বিদেশি মিশনে পতাকা উত্তোলনকারী, পতাকা উত্তোলনকারী, প্রথম বিদেশি মিশনে পতাকা উত্তোলনকারী। তিনি ছিলেন কোন মিশনে? ভারতের কলকাতাস্থ হাই কমিশনে। ভারতের কলকাতাস্থ হাই কমিশনে, ঠিক আছে। তিনি 4 এপ্রিল এই ডেটটাতে কিন্তু প্রথম কোন বিদেশি হাই কমিশনে বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়। আর বাংলাদেশে প্রথম পতাকা উত্তোলন করা হয় কবে? 2রা মার্চ,
ঠিক আছে। আর জাতীয় পতাকা উত্তোলন করা হয় জাতীয় সঙ্গীতের সাথে সাথে, সেটা প্রথমবার হচ্ছে 3রা মার্চ। ওকে, তোমরা মুক্তিযুদ্ধের টপিকটা যখন প্রথমবার পড়বা সেখানে কিন্তু আমরা শুরুতেই এই পার্টগুলো পড়াবো। ওকে, এরপর আসো আমরা একটু সামনের দিকে মুভ করি। এখানে দেখো জাতীয় সংসদে সরকারি দলের মুখপাত্র হিসেবে কাজ করেন কে? এখানে হচ্ছে কাজ করে তোমার চিফ হুইপ। দেখো তোমার সরকারি যে দল আছে সেটার মুখপাত্র হিসেবে কাজ করে কি? চিফ হুইপ। চিফ হুইপের মেইনলি কাজ কি? যে তোমার সরকারি যে দলটা আছে সরকারি দলের মধ্যে শৃঙ্খলাটা বজায় রাখা। ঠিক আছে, সরকারি দলের মধ্যে শৃঙ্খলা বজায় রাখা, এটাই হচ্ছে কি চিফ হুইপের কাজ। বর্তমানে জাতীয় সংসদ নেই, এটা ডিসলভ করে দেওয়া হয়েছে, সো এটা আপাতত নেই। আর এখানে দেখো প্রধানমন্ত্রী কি? প্রধানমন্ত্রী কি এই যারা হচ্ছে তোমার সরকারি দল তাদের নেতা। তারপর সাধারণ সম্পাদক কি? সে হচ্ছে অনেক কিছু কন্ট্রোল করে। আমাদের গতবার সাধারণ সম্পাদক কে ছিল? ওয়াইদুল কাদের। এরপর হচ্ছে স্পিকার। স্পিকার কিন্তু মেইনলি তোমার আমাদের জাতীয় সংসদ যে সেখানকার নেতা, একদম সুপ্রিম লিডার, সে সেটাকে কন্ট্রোল করে। ওকে, তারপর আমরা সামনে যাই। যে দেশ থেকে প্রবাসীরা বাংলাদেশে সবচেয়ে বেশি রেমিটেন্সের অর্থ প্রেরণ করে? আচ্ছা, রেমিটেন্স মানে কি? রেমিটেন্স মানে হচ্ছে বিদেশ থেকে যে আমাদের যারা প্রবাসী আছে তাদের প্রেরিত যে অর্থটা। ঠিক আছে, সো এখানে তুমি দেখো অপশন থেকে কি আছে? সৌদি আরব, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, আর হচ্ছে এখানে দুইবার দিয়ে ফেলেছে, এখানে যুক্তরাষ্ট্র ধরে নাও আরেকটা। আর এখানে আছে কি? আচ্ছা, এখানে তো সবগুলো অপশন কি ঝামেলা করে ফেলেছে। আচ্ছা, একটা হচ্ছে তোমার ইউএই বা আরব আমিরাত। ঠিক আছে, সংযুক্ত আরব আমিরাত। ওকে, সংযুক্ত আরব আমিরাত। ওকে, সো এইখানে তোমার অনেক টাইমে সৌদি আরব থাকে এক এক বছরে, আবার এক এক বছরে সংযুক্ত আরব আমিরাতও কিন্তু থাকে। সো এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন। আমি তোমাকে বলবো না যে তুমি কখনো মুখস্থ করো, তুমি তোমার পরীক্ষার ক্লোজেস্ট টাইমে যে ক্যাপসুল বা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স বইটা পাবা, ওই টাইমে যে ইনফরমেশন দেওয়া থাকবে তুমি কিন্তু সেটাকে ইউজ করবা। ঠিক আছে, সো এইটা কিন্তু ফ্ল্যাকচুয়েট করে, মাঝে মাঝে সৌদি আরব হয়, মাঝে মাঝে কিন্তু সংযুক্ত আরব আমিরাত হয়। ওকে, আর আমরা যে দেশ থেকে বেশি রেমিটেন্সের অর্থ পাই এটা হচ্ছে, তাহলে মুখস্থ করার কোনো দরকার নেই। ওকে, তারপর আসো ঈদগাঁও মধ্যনগর ঢাসার, এটা হচ্ছে একটা সাম্প্রতিকের প্রশ্ন। এটা হচ্ছে কি? একটা কারেন্ট অ্যাফেয়ার্স। এটাও কি হয়? একটা কারেন্ট অ্যাফেয়ার্স। সো এটা কি ছিল? ওই টাইমে সদ্য প্রতিষ্ঠিত উপজেলা। সো এটা আমরা আর বলবো না, এটা আসলে আমার দরকার নেই, কারণ এরপর আসলে অনেকগুলো উপজেলা হয়ে গিয়েছে। সো এই ধরনের তথ্যগুলো যেগুলো নতুন নতুন উপজেলা হচ্ছে, নতুন নতুন কি হচ্ছে, এগুলো কিন্তু আসে মাঝে মাঝে। তারপর দেখো ইউনেস্কো বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক পুরস্কার কোন বিষয়ে ঘোষিত হয়েছে? এটাও কি একটা সাম্প্রতিক কারেন্ট অ্যাফেয়ার্স। এটা আসলে সামনে তোমার এই ফিউচার এটা কিন্তু আসার চান্স খুবই কম। ঠিক আছে, এই ধরনের প্রশ্ন আসবেই না। এগুলো তুমি কি করবা? তুমি হচ্ছে সাম্প্রতিকের যে পড়ে নিবা। ওকে, এটা ছিল মেইনলি সৃষ্টিশীল অর্থনীতিতে, বাট আমরা এখন এটা পড়বো না। ওকে, তারপর দেখো সামনে যাই আমরা। এখানে দেখো কোভিড-19 এর 3 ডোজের টিকা আবদালা এর আবিষ্কারক কোন দেশ? ওকে, এইটাও আবদালাও কিন্তু একটা কি কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্স এটাও হচ্ছে কি এখন আসবে না, এটা ছিল মেইনলি কিউবার। আবদালাটা হচ্ছে কি মেইনলি তোমার কিউবার হচ্ছে একটা একটা পোয়েটিক ক্যারেক্টার। ঠিক আছে, মানে একটা কবিতা, ওদের খুবই ফেমাস একটা ক্যারেক্টার, সে খুবই বিদ্রোহী আবদালা নামে একটা ক্যারেক্টারটা, সবাই কিন্তু ওই দেশে আবদালার মতো হতে চায়, এই জন্য কিন্তু এটা আমি দেওয়া হয়েছিল। এরপর আসো সামনে মুভ করি আমরা। এখানে আছে ইলামতি হলো কি? আচ্ছা, ইলামতি হচ্ছে এক ধরনের আম। ওকে, ইলামতি কি? এক ধরনের আম। এইটাও কিন্তু একটা কারেন্ট অ্যাফেয়ার্স এর কোয়েশ্চেন। এটা হচ্ছে ওই টাইমটাতে ওই তোমার চাঁপাইনবাবগঞ্জ জেলাটা আছে আমাদের, চাঁপাইনবাবগঞ্জ জেলাতে একটা নতুন ধরনের আম তৈরি হয়েছিল। চাঁপাইনবাবগঞ্জ আসলে কিছুদিন পর পরই আসলে নিউ নিউ আম তৈরি করে তারা। সো এই নতুন ধরনের আম তৈরি হলো। সো এই ইলামতি নামটা দেওয়া হয়েছিল তেভাগা আন্দোলনের নেত্রী ইলামিত্রের নামে। তেভাগা আন্দোলনের ইলামিত্রের নামে, ইলামিত্রের নামে। ওকে, এই নামটা কার নামে দেওয়া হয়েছিল? তেভাগা আন্দোলনের ইলামিত্রের নামে। ওকে, তারপর আসো আমরা সামনে যাই। এখানে দেখো 22তম কমনওয়েলথ গেমস যে শহরে অনুষ্ঠিত হবে, এটা আমি তোমাকে নেক্সটটাও বলে দিব না, কারণ এটা একদম কারেন্ট অ্যাফেয়ার্স। কারণ এই ভিডিওগুলো তোমরা আসলে
2025, 26, 27 সালেও দেখবে ইনশাল্লাহ। সো তোমরা হচ্ছে এখন অ্যান্সার একটা দিয়ে দিলে গোলায় ফেলবা। সো আমি বলবো যে এটা কারেন্ট অ্যাফেয়ার্স এর কোয়েশ্চেন। তোমার টাইমে যে সামনে হট গেমস গুলো আছে, যেমন কমনওয়েলথ হতে পারে, প্যারিস অলিম্পিক হতে পারে, ঠিক আছে। সো এরকম জিনিস, শীতকালীন অলিম্পিক হতে পারে, গ্রীষ্মকালীন অলিম্পিক হতে পারে, অনেক কিছু হতে পারে, সেগুলো দেখে যাবা। তারপর দেখো এখানে বঙ্গবন্ধু ঘোষিত 6 দফা দাবির মধ্যে যে দফায় পৃথক মুদ্রা ব্যবস্থার প্রসঙ্গ রয়েছে। ওকে, সো 6 দফাটা আসলে এটা, সরি, এটা হচ্ছে তোমার অ্যান্সার হবে তৃতীয়। অ্যান্সারটা আমি আগেই বলে দিলাম, কারণ এই জিনিসটা আসলে তোমাকে বুঝায় পড়ানোর কোনো সুযোগ নাই আপাতত, তুমি না পড়ে থাকো আগে। কিন্তু এটাকে তুমি, আমি ভালো মতো একটু তোমাকে বুঝাইতে পারি, ঠিক আছে, বা মনে রাখার মতো আমি একটা টেকনিক দিতে পারি তোমাকে। ওকে, এখানে একটা ছন্দ মনে রাখতে পারো তুমি, কাকে মোরা। আজকে সত্যি বলতে কি, এই ছন্দটা আমি আগে কখনো ইউজ করিনি। আজকে যখন আমি নিজে ক্লাসের আগে একটা, তুমি কি জানো আমরা আসলে ক্লাসের আগে কিন্তু একটা পর্যাপ্ত প্রিপারেশন নিয়ে আসি, কারণ আমরা চাই যে তোমরা আসলে ভালো কিছু ডেলিভারি পাও আমাদের কাছ থেকে। তো আজকে আমি পড়ার টাইমে হুট করে নিজেই বানাচ্ছিলাম ছন্দটা। ওকে, সো দেখো, কাকে মোরা বই বাহ করিব, এটা থেকে তুমি হচ্ছে আসলে মনে রাখতে পারবা সিরিয়ালি। ওকে, আসো আমি একটু দেখাই তোমাদেরকে কোনটা কি। কা দিয়ে হচ্ছে কাঠামো, কা দিয়ে কি মনে রাখবা? কাঠামো। কাঠামো কি আসলে? কাঠামোটা হচ্ছে কি তোমার যে রাষ্ট্রীয় কাঠামোটা, প্রথম দফায় বলা হয়েছিল কি রাষ্ট্রীয় কাঠামোটা আসলে কেমন হবে, বা রাষ্ট্রীয় যে কাঠামোটা সেটা কেমন হবে, মানে তোমার স্টেট ফ্রেমওয়ার্ক যেটা, সেটা কেমন হবে সেটা বলেছিল। তারপরে এখানে দেখো আমরা দেখি যে কে, এই কে দিয়ে আসলে কি বলেছি আমি, কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকারটা আসলে কেমন হবে বা তাদের ক্ষমতা আসলে কতটুকু হবে, সেটা নিয়ে হচ্ছে কি তোমার, এটা হচ্ছে প্রথম দফায় কাঠামো। দ্বিতীয় দফায় কি বলা হয়েছে কেন্দ্রীয় সরকার নিয়ে, মোরা। মোদি আসলে মতো না, মুদ্রা, মু, এখান দিয়ে কি মুদ্রা ব্যবস্থা, পৃথক একটা মুদ্রা ব্যবস্থার কথা বলা হয়েছিল 3 নাম্বারটাতে। কিরকম পৃথক মুদ্রা ব্যবস্থা? ধরো যে পশ্চিম পাকিস্তানে এক ধরনের আলাদা মুদ্রা ব্যবস্থা থাকবে, পূর্ব পাকিস্তানে থাকবে আলাদা, কিন্তু দুইটার ভ্যালু থাকবে সেম, এক্সচেঞ্জ করা যাবে। ওকে, পৃথক মুদ্রা ব্যবস্থা নিয়ে কথা বলা হয়েছে তোমার কত নাম্বারে? 3 নাম্বারে। এখানে রা দিয়ে কি 4 নাম্বার, 4 নাম্বারে কি একটা রাজস্ব ব্যবস্থা, তারপর কর, এসবে কেমন হবে, শুল্ক, ঠিক আছে, রাজস্ব, কর, এসব নিয়ে কথা বলা হয়েছে। তারপর দেখো 5 নাম্বার, 5 নাম্বার হচ্ছে কি বই। বই দিয়ে কি বৈদেশিক বাণিজ্য, বৈদেশিক বাণিজ্য, এসব ব্যাপার নিয়ে কথা বলা হয়েছে। আমাদের 6 নাম্বারটা, ঠিক আছে, একদম 6 নাম্বার হচ্ছে তোমার একটা আঞ্চলিক বাহিনী, বা দিয়ে কি বাহিনী, আলাদা আঞ্চলিক বাহিনী বা প্যারামিলিশিয়া ফোর্স, এগুলোর কথা বলা হয়েছিল, আঞ্চলিক বাহিনী। তোমরা যারা হচ্ছে ইংলিশ ফর টুডে বইটাতে শেখ মুজিবের প্রথম লেসনটা পড়েছো, তোমার ধরো যে বক্তব্যটা 7 মার্চের ইংলিশে, তুমি দেখবা যে প্যারামিলিশিয়া ফোর্সের কথা বলা হয়েছিল। সো এখন দেখো তুমি কি ইজিলি পারবা না এখন, কাকে মোরা বৈবাহ করিব, কাতে কি কাঠামো, রাষ্ট্রীয় কাঠামো, কেতে কি কেন্দ্রীয় সরকার, সেন্ট্রাল গভর্নমেন্ট, মোরা, মোরা থেকে মু বানাবা, মুদ্রা ব্যবস্থা পৃথক, রাতে কি রাজস্ব, কর বা শুল্ক, এসব নিয়ে কথা বলা হয়েছে। তারপর ধরো যে বই, বইতে কি তোমার হচ্ছে বৈদেশিক বাণিজ্য, তারপরে হচ্ছে তোমার এখানে বা বাহিনী, আঞ্চলিক বাহিনী, ঠিক আছে। তো এখানে আর কি কি প্রশ্ন আসে একটু বলি তোমাদেরকে আমি। এখানে আরো আসে হচ্ছে তোমার অর্থনীতি বিষয়ক কয়টা ছিল, অর্থনীতি বিষয়ক কয়টা দফা ছিল? 3টা, ঠিক আছে, এর একটা প্রশ্ন আসে। তারপরে এমন আসতে পারে রাষ্ট্রীয় কাঠামো কত নম্বরে ছিল? 1 নম্বরে। তোমার কেন্দ্রীয় সরকার কত নম্বরে ছিল? 2 নম্বরে। মুদ্রা কত নম্বরে ছিল? 3 নম্বরে। তারপরে রাজস্ব 4 নম্বরে, বই, বৈদেশিক বাণিজ্য 5 নম্বরে। এইভাবেও কিন্তু আসতে পারে। আরো কিছু আছে, যেমন এটাকে বলা হয় কি, এটার সাথে তুলনা করা হয় কাকে? ম্যাগনা কার্টা। 6 দফাকে কার সাথে তুলনা করা হয়? ম্যাগনা কার্টা, এইটা। তারপর হচ্ছে এটা কি বাঙালির তোমার হচ্ছে ফ্রিডম, চার্টার অফ ফ্রিডম, ঠিক আছে, মুক্তির যে দাবি, এটা। সেই ধরনের জিনিসপত্রগুলো একটু পড়বা। এটা কোথায় উত্থাপিত হয়েছিল? লাহোরে। কে করেছিল? শেখ মুজিবুর রহমান। ওকে, সেই জিনিসগুলো একটু ইম্পর্টেন্ট। দেখবা নিচের কোনটি বাংলার প্রাচীন জনপদ? ওকে, বাংলার প্রাচীন জনপদ যখন আমরা পড়ি, হ্যাঁ, তুমি যদি একদম ফার্স্ট জিকে এর আমাদের একদম ফার্স্ট লেসনটাই হবে কি বাংলার প্রাচীন জনপদ। এখানে দেখো আমাদের ময়নামতি নামে, আসলে ময়নামতি কিন্তু এভাবে প্রাচীন ছিল না, পাটালিপুত্র কিন্তু আমাদের দেশের না, এই মানে এটা কিন্তু বাংলার না, এটা ভারতীয় উপমহাদেশের। চন্দ্রদ্বীপ ছিল বাংলারই দক্ষিণাংশে বরিশালে, বাট এটা আসলে ওইভাবে প্রাচীন না। এখানে অ্যান্সারটা হবে কি হরিকেল। কিন্তু তোমাকে যদি আমি একটু আঁকায় দেখাই কোথায় আসলে কোনটা ছিল, তুমি আসলে ইয়াতে প্রথম যে জিকে লেসনটা সেটা যদি ভালো মতো পড়ো না,
তাহলে এই কোশ্চেনটাকে অ্যান্সার করা খুব ইজি হয়ে যেত তোমার জন্য। ওকে, ম্যাপটা বেশি ভালো হলো না। দেখো এখানে আমাদের মেইনলি এই যে সাইডটা, এই সাইডটা ছিল কি হরিকেল, ঠিক আছে, এটা কি সিলেট। তোমরা যখন হরিকেল পড়ো এই সাইডটা একটু ফাঁকা লাগে না, যে এই সাইডটা কি আসলে, এটা আসলে ভারতের ত্রিপুরা, ঠিক আছে। আগে তো ধরো যে এরকম ভাগ ছিল না দেশ ওয়াইজ। সো এই পুরো সাইডটাই ছিল কি হরিকেলের অন্তর্গত। এটা কি সিলেট, এটা হচ্ছে চট্টগ্রাম, এটা হচ্ছে ত্রিপুরা। এই সাইডটা নিয়ে কিন্তু আমাদের হরিকেল গঠিত। তাছাড়াও আমাদের এখানে ছিল তোমার গৌড়, এখানে ছিল তোমার বঙ্গ, এখানে ছিল তোমার পুন্ড্র, এখানে ছিল তোমার চন্দ্রদ্বীপ, সমতট। এইগুলা আস্তে আস্তে তোমাদেরকে মেইন যখন ক্লাস নিব বা আমাদের বিভিন্ন কোর্সে ক্লাস নিব তখন কিন্তু আমি এগুলোকে ডিটেলসে পড়াবো। এগুলো যদি এখন একসাথে পড়াইতে যাই তোমার ক্লাস হবে কয়েক ঘন্টা, ঠিক আছে। কারণ প্রত্যেকটা এক একটা কোশ্চেন কিন্তু একটা সম্পূর্ণ টপিককে রিপ্রেজেন্ট করে, ঠিক আছে। সো বি ইউনিটে তুমি যখন পরীক্ষা দিবা তার আগে কিন্তু তোমার জিকে টপিকগুলোকে খুব ভালো মতো পড়তে হবে। আর তোমরা যদি শুধু মুখস্থ করো, মুখস্থ না করে তোমাদেরকে মানচিত্র নির্ভর প্লাস বুঝে বুঝে একটু টেকনিক দিয়ে পড়তে হবে, একটা ভালো টিচারের কাছে পড়তে হবে। তোমার যদি মনে হয় এখনো তুমি আসলে ভালো টিচারকে পাচ্ছ না, তুমি কিন্তু আমাদের কোর্সটাতে ভর্তি হতে পারো, আমাদের ক্লাসগুলো করতে পারো, করে দেখতে পারো, ইনশাআল্লাহ ভালো লাগবে। আচ্ছা, এরপর আসো আমরা সামনে যাই। ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাতৃভাষা সংরক্ষণে 2021 সালে আন্তর্জাতিক মাতৃভাষা পদক পেয়েছেন কে? এটা একদম সম্পূর্ণ একদম, এটা একটা কি একটা খাঁটি একটা সাম্প্রতিক প্রশ্ন, ঠিক আছে, একদম খাঁটি সাম্প্রতিক। সো এই জিনিসটাও কি তুমি সাম্প্রতিক থেকে পড়বা। একটা জিনিস খেয়াল করলা যে আসলে কি পরিমাণ সাম্প্রতিক আসছে। সো আমি একটা কথা বারবার বলি, আবারও বলছি, ঢাবি হতে পরীক্ষা দিতে যাওয়ার আগে জিকেটা সাম্প্রতিক না পড়ে যাবাই না। সাম্প্রতিক না পড়ে তুমি পরীক্ষা দিতে যাওয়ার দরকার নেই, ঠিক আছে। সো ভালো মতো পড়াশোনা করো, ঠিক মতো পড়তে থাকো, লাস্ট টাইমটা কাজে লাগাও, ইনশাল্লাহ ভালো হবে। যারা সম্পূর্ণ ক্লাস করলা এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ। ভালো মতো পড়াশোনা করো, যারা ক্লাস করেছো তোমরা তোমাদের পড়াশোনার আপডেট দিয়ে যেও, কি অবস্থা সবার, কে কোন টাইমে দেখছো। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবো, আমরা অ্যান্সার দেওয়ার ট্রাই করবো। ওকে, আর যারা বি ইউনিটে পরীক্ষা দিবা, যারা ভালো কোনো কোর্স খুঁজে পাচ্ছ না বা এখন যেখানে ভর্তি হয়েছ মনে হচ্ছে যে না ভালো কিছু পাইনি আমি, বা ভাইদের ক্লাস ভালো লাগতেছে, হ্যাঁ তুমি আমাদের সাথে যুক্ত হতে পারো, আমাদের পেজে নক দাও। ওকে, আল্লাহ হাফেজ।